৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপদাহ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। নির্বিচারে বৃক্ষ নিধনকে দুষছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের মধ্যে 5 চুক্তি ও সমঝোতা সই। বিনা ভোটে জয় গণতন্ত্রের জন্য অমঙ্গলজনক বলছে আওয়ামী লীগ। উপজেলায় অংশ নেওয়া 73 নেতাকে বহিষ্কার করল বিএনপি। পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 10 কোটি টাকা লোপাট। আত্মসাতের অভিযোগে 3 কর্মকর্তা গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ। তীব্র গরমের মধ্যেও ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্ব শেষ। ভোট পড়েছে 60%। রাহুল শশীর অগ্নি পরীক্ষা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপদাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। 2 থেকে 5 মে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর আগ পর্যন্ত হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। গেল 1 মাস ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। রিকশা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরম থেকে বাঁচতে একটু ছায়া পেলেই জিরিয়ে নিচ্ছেন অনেকে। বাসায় অত্যাধিক গরম, ফ্যানে বাতাসটা পর্যন্ত গরম লাগে। অসহ্য মানে রাত্রে বিছনায় গেলে সব বাতাসও গরম, বিছনাও গরম। এসিতে বসে ছিলাম না আমরা, তাপমাত্রা বাইরে সুপার দেখি যে প্রচন্ড তাপ, এতক্ষণ আলাপ পাই নাই। কয়েকদিন যাবৎ গরমের প্রকোপটা বেশি ছিল, তবে আজকে মোটামুটি লাগতেছে। ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। চলমান হিট অ্যালার্ট ২৭ এপ্রিলের পরেও থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়াটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। অর্থাৎ আমি যদি হিসাব করে বলি, তাহলে গত ৭৫ বছরের এই পর এই প্রথম যেটা বাংলাদেশের বেশিরভাগ সময় এবং বেশিরভাগ এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়া ছিল। চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। জানান 2 থেকে 5 মে পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখের দিকে যদি আমি স্পেসিফিক বলি, তাহলে 2 মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণেই মে মাসের শুরুর দিকেই তাপমাত্রা কমে গিয়ে কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে আবহাওয়ার এমন পূর্বাভাসে কিছুটা স্বস্তির আশায় সাধারণ মানুষ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৭২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। গরমে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে চাষিরা। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগী। বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত টুম্পা আফরোজের রিপোর্টে। বৈশাখের খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা। মৌসুমের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। দাবদাহ অব্যাহত থাকলে সবজি ও আমের ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষয়ক্ষতি কমাতে যথাযথভাবে পরিচর্যার পরামর্শ দিয়েছে তারা। সবজি সহ এবং অন্যান্য বিশেষ করে আম, আমরা তাদেরকে পানি স্প্রে সহ বিভিন্ন রোগ পোকামাকড়ের জন্য পরামর্শ অব্যাহত রাখছি এবং মাঠ পর্যায়ে আমাদের এই যে তাপপ্রবাহের যে করণীয় বিষয়গুলো চালনা চলছে। খুলনায় তীব্র তাপপ্রবাহে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না সাধারণ মানুষ। বিভিন্ন মোড়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন স্বেচ্ছাসেবকরা। টানা 5 দিন ধরে জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে। এতে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। স্কুলগুলো চালু রেখেছে, এতে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে এবং পর্যাপ্ত ফ্যান এবং ঠান্ডার ব্যবস্থা না থাকায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। রিক্সাওয়ালা, ইজি বাইক বা এমনি পথযাত্রী যারা আছে, তাদের যে পরিস্থিতি, হঠাৎ গরমে ধাম ধাম করে পড়ে যাচ্ছে। সারা শরীর মানে কাঁপে গরমে, তারপরে এক জায়গায় দাঁড়াইতে পারি না, ধুলো বালি। মধ্যবিত্ত যারা আছে কাজেও যাতে পারতেছে না, এই সমস্যাটা। তারপরে আবার অনেক লোক অসুস্থ। যশোরের টানা তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।
তাপপ্রবাহের মধ্যে ভোগান্তি বাড়িয়েছে পানি সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপে উঠছে না পানি। কৃষি জমিতে সেচ দিতে হিমশিম খাচ্ছে চাষিরা। প্রচুর গরম পড়তেছে, আর এমনি মাথা মতো ঘুরতেছে, পেটের দায় গাড়ি চালাতে হচ্ছে। গাড়ি নিয়ে বেরোচ্ছি, তাও মনে করেন ভাড়া মতো পাচ্ছি না। এই গরমে তো লোক বেরোচ্ছে না ভাই, বুঝেছেন? এমন একটা যন্ত্রণা যে সারাদিন বেরোয় মনে করেন 200 টাকাও ভরতে পারেনি। গরমে লোকজন বেরোচ্ছে কম ঘরের থেকে, যারা এমনি দায় টাকা না বেরোলে নয় সেই বেরোচ্ছে। দাবদাহ থেকে রক্ষায় এক বৃষ্টির প্রহর গুনছেন তারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তন দায়ী হলেও বড় ভূমিকায় অপরিকল্পিত নগরায়ন। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় পর্যাপ্ত খাল এবং পুকুর না থাকায় তাপমাত্রা বাড়ছে। গবেষণা বলছে 24 বছরে ঢাকার গাছ কমেছে 57 ভাগ। 28 বছরে ঢাকা থেকে 24 বর্গ কিলোমিটার সম আয়তনের জলাধার ও 10 বর্গ কিলোমিটার সবুজ কমেছে। এতে তীব্রতা বাড়ছে গরমের। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছায়া ঘেরা সুনিবিড় রমনা পার্ক, 2 শতাধিক প্রজাতির ছোট বড় গাছ আছে এখানে। বৈশাখের তীব্র খরতাপে অনেকে আশ্রয় খুঁজে নিয়েছেন রাজধানীর এই প্রাণকেন্দ্রে। প্রকৃতির নিঃশ্বাসটা নেওয়ার জন্য ঢাকা শহর এই রমনাতে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি গাছ থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে কম। ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে সবসময়ই 3 থেকে 4% তাপমাত্রা কম থাকে। ঠিক বিপরীত চিত্র, যেসব জায়গায় তুলনামূলক গাছ কম সেখানে তাপমাত্রা বেশি। সূর্যের তীর্যকতা দেখে মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো দৃশ্য, অথচ এটি রাজধানী ঢাকা, যেখানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এই তুলনায় দেখা যাচ্ছে রাস্তায় ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছেই না টোটালি। এত গরম, এই গরমটা অসহ্য গরম, আর যাইতে হইতেছে আমাদের। আবহাওয়াবিদরা বলছেন রাজধানী ঢাকায় পর্যাপ্ত খাল ও পুকুর না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। গাছপালা যেমন বাড়াতে হবে, আমাদের আশেপাশের লেক, বিশেষ করে যেমন হ্রদ, খাল, বিল, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, নদী নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানি প্রবাহটা ঠিকমতো রাখতে হবে, তাহলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক কমে যায়। নগর বিশেষজ্ঞদের মতে মাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী হলেও অনেক দায় আছে কর্তৃপক্ষেরও। এখন যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রার প্রভাবটা, কনক্রিটের মাত্রা বেড়ে যাওয়া, সবুজ কমে যাওয়াটা আমাদের দেখা যাচ্ছে যে 5, 6, 7 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে নগর এলাকাগুলোতে। এই জন্যই বৈশ্বিক তাপমাত্রাটাই শুধু না, আমাদের ধ্বংসাত্মক নগরায়ন আমাদের এই বর্তমান পরিণতির জন্য দায়ী। এদিকে বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসানের মতে উন্নয়নের নামে যেভাবে গাছপালা নিধন করা হচ্ছে তার প্রভাবে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল। তাপমাত্রা হয়তো আপনি সবসময় কমিয়ে রাখতে পারবেন না, যেটা বৈশ্বিক প্রভাবে হয়, কিন্তু সহনশীল বা সহনীয় মাত্রায় রাখবার জন্য আপনাকে গাছ অবশ্যই লাগাতে হবে। এই তাপটাকে প্রতিরোধ করার জন্য কি কি করা যায়, নাগরিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এলাকার পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, এটা আমাদেরকে ঠিক করে এখনই কাজে নামতে হবে। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে, আমরা তো বহুদিন যাবত বলছি। আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান, গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না। ঢাকার 20% এলাকায় গাছপালা থাকার কথা থাকলেও আছে মাত্র 5.9% এলাকায়। এটি রাজধানী ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক, যেখানে রয়েছে পর্যাপ্ত গাছপালা এবং একটি লেক। তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন কিছুটা হলেও স্বস্তি আছে এই জায়গাটিতে। গত 10 বছরে রাজধানী ঢাকায় যে অনুপাতে গাছ কাটা হয়েছে, লাগানো হয়নি সেই অনুপাতে, যার প্রভাব হারে হারে টের পাচ্ছে রাজধানীবাসী। প্রকৃতির বন্ধুখ্যাত এই গাছগুলোই পারে বিপর্যয় থেকে রক্ষা করতে। আসুন আমরা বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের নগরী ঢাকাকে সবুজের নগরী হিসেবে গড়ে তুলি এবং তাপদাহের বিপর্যয় থেকে রক্ষা করি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ সুবিধায় বিনিয়োগের জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ব্যাংককে গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের দ্বিপক্ষীয় বৈঠকে শেষে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 2 দেশের মধ্যে 5 চুক্তি ও সমঝোতায় সই হয়। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় থাইল্যান্ডকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জুবায়ের রাজিনের ডেস্ক রিপোর্টে। থাইল্যান্ড সফরের 3য় দিন শুক্রবার সকালে দেশটির প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে শ্রেথা থাবিসিনের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্রে সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শুরুতে কথা বলেন শ্রেথা থাবিসিন। We also attach importance to the improvement of infrastructure and connectivity. The commencement of direct shipping between Ranong Port and Chittagong Port will enhance our maritime connectivity and help bolster our economic activities. আর রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। We firmly believe the BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. To achieve a sustainable solution to the Rohingya crisis, Bangladesh sought the support of Thailand. বাংলাদেশের স্বাস্থ্য সহ নানা খাতে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। We discussed the possibility of cooperation on training and capacity building for Bangladeshi medical personnel. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. I proposed to the Thai side to enhance cooperation among specialized universities between the two countries, especially in agriculture, fisheries, and food processing. বৈঠকে থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশ সরকার প্রধান। I invited Prime Minister Thabisin to undertake a return visit to Bangladesh. জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের ইকোনমিক জোন ও আইটি ভিলেজেও বিনিয়োগে থাই প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বর্ণনা করার পাশাপাশি বাংলাদেশে থাই ইনভেস্টরদের জন্য তিনি বাংলাদেশে যে 100টি ইকোনমিক জোন করা হচ্ছে এবং আমাদের আইটি ভিলেজ করা হচ্ছে সেখানে ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন। থাই বিজনেসম্যানদের জন্য বাংলাদেশে প্রয়োজনে যদি থাই সরকারের পক্ষ থেকে চাওয়া হয় তাহলে বিশেষ অর্থনৈতিক জোনও করে দেওয়ার জন্য তিনি বলেছেন। সংবাদ সন্ধ্যায় আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যুবকের মৃত্যু, 5 ঘন্টার চেষ্টায় লাশ উদ্ধার। বাংলাদেশের উন্নতি পাকিস্তানের চোখে পড়লেও দেখে না বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুনির্দিষ্ট অপরাধের জন্যই দলটির নেতাকর্মীরা কারাগারে। সকালে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন। কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্য থেকে বিএনপির শিক্ষা উচিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। মির্জা ফখরুল কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে মিথ্যাচার করছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কারণে কেউ কারাগারে নেই। রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই, রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। যুদ্ধের কারণে সারা বিশ্বেই ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
উপজেলা নির্বাচনে বিনা ভোটে জয়ী হওয়া গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মনে করছে আওয়ামী লীগ নেতারা বলছেন পরবর্তী ধাপের নির্বাচনগুলো যেন এমন না ঘটে সেদিকে খেয়াল রাখবেন তারা। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আনতে নানামুখী কর্মসূচিও থাকছে দলের পক্ষ থেকে। লক্ষ্য জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আর এজন্যই প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। জয় যাদবের রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 22 এপ্রিল। 8 মে 150 উপজেলায় ভোটের তারিখ থাকলেও এরই মধ্যে 26 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরাম উপজেলায় ভোটই করতে হবে না। বৈধ সব প্রার্থী বিনা ভোটে উপজেলা পরিষদের দায়িত্ব পেয়ে গেছেন। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ এককভাবে মাঠে থাকায় এভাবে জয়ী হওয়াকে দুঃখজনক বলছেন ক্ষমতাসীন দলের নেতারা। তাদের মতে কোনো প্রার্থীর বিনা ভোটে জিতে আসা কাম্য নয়। এটা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো লক্ষণ না। আমরা চাই না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন হয়ে যাক নির্বাচিত। ইট ইজ নট এ গুড সিগন্যাল। উপজেলা চেয়ারম্যানটা আনঅপোজড হওয়াটা এটি কোনো ইতিবাচক বিষয় না, অবশ্যই এটি নেতিবাচক বিষয়, এটি দুঃখজনক। তো এটি আমরা পর্যবেক্ষণ করছি, ভবিষ্যতে যেন আনঅপোজ না হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সর্বস্তরের ভোটারদের কেন্দ্রে আনতেই এবার দলীয় প্রতীকে নির্বাচন করছে না আওয়ামী লীগ। বিএনপি ভোট বর্জনের ডাক দিলেও আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে আনতে হাতে নিয়েছে নানা কর্মসূচি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে খুবই স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে আমাদের দলের প্রতিটি পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে যাতে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়। কারণ বিএনপি ইলেকশন না করলেও যে কিছু আসে যায় না সেটার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ 7ই জানুয়ারিতে তারা রেখেছে। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা এটা তাদের ব্যর্থতা। আমরা চাচ্ছি যে যতদূর সম্ভব যাতে জাতীয় নির্বাচনের মতন এই উপজেলা নির্বাচনে যাতে অংশগ্রহণ ভালো থাকে, সেটার জন্যই আমরা এই গরমের ভিতরে আমরা এই হ্যান্ডবিল দিচ্ছি, সব জেলায় জেলায় দিচ্ছি, সব উপজেলায় উপজেলায় দিচ্ছি, যাতে নৌকার যারা লোকজন তারা যাতে বুঝে যে নৌকার পক্ষ থেকে আমরা চাই যে সব ভোটাররা ভোট দিক। স্থানীয় সরকার নির্বাচনের নানামুখী বাস্তবতা রয়েছে। নেতারা মনে করছেন প্রতীক না পেলেও উপজেলা পরিষদে দলের পোর খাওয়া ত্যাগী নেতারা বিজয়ী হলে তৃণমূলে সাংগঠনিক সুফল পাবে আওয়ামী লীগ। তারা নির্বাচিত হোক, এটা আমরা চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। নেতারা বলছেন দলের সিদ্ধান্তের বাইরে যে যাবে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আগামী 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে রয়েছেন চট্টগ্রামের 4 জন, রাজশাহী 10, ময়মনসিংহ 16, সিলেট 9, বরিশালের 1 জন। এছাড়াও ঢাকা বিভাগের 5, কুমিল্লার 8, খুলনা বিভাগের 3, রংপুর বিভাগের 11 ও ফরিদপুরের 6 জন। বহিষ্কৃতদের মধ্যে 28 জন চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান ও 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। দলের নেতারা বলছেন, যেখানে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ এবং জনগণের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, সেই নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। কন্টেস্টেশনের জায়গাটা তারা আগে থেকে নষ্ট করে দিচ্ছে সব জায়গায়। আর পার্টিসিপেশন হচ্ছে জনগণের, কন্টেস্টেশন যেখানে হয় না ওখানে পার্টিসিপেশন ওটার সুযোগ থাকে। তো সুতরাং দুইটাই তো বাংলাদেশে আজকে অ্যাবসেন্ট এখানে। তো এবং তারপরে তো নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সকলের প্রশ্নবিদ্ধ, পুরো নির্বাচন ব্যবস্থায় একটা প্রশ্নবিদ্ধ। সেখানে সেই আগ্রহ তো থাকার কোনো কারণ নেই, যেটা আমরা বিগত জাতীয় নির্বাচনে দেখেছি 95-96-97% লোক নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ বিএনপির এই শীর্ষ নেতার। যেখানে নির্বাচন ব্যবস্থাই
সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কোনো আস্থাহীনতার মধ্যে আছে। এবং জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার হয়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে, মানুষের অধিকারকে, সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক অধিকারকে আরো নিচের দিকে নামিয়ে যাবেন নির্বাচনের অংশগ্রহণের কথা বলে বলে, তাহলে সেটা কি জাতির জন্য ভালো কিছু হবে? 7 জানুয়ারির নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার আরও অবনতি হয়েছে বলেও দাবি বিএনপির এই নীতি নির্ধারকের। বরঞ্চ 7 নির্বাচনের পরে আরো অবনতি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলতো এখন মানুষ কৃতদাস বলে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ফিরোজ রশিদ বলেন, মানুষের জীবনে নিরাপত্তা নেই, ব্যাংকিং খাতে অরাজকতা চলছে, সংসদে বিরোধী দল কিছু বলে না, এই কারণে মানুষ আস্থা হারিয়েছে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সারা দেশে চলমান তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য 5 দিনের খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টির রওশনপন্থী অংশ। শুক্রবার রাজধানীর বিজয়নগরে কর্মসূচি উদ্বোধন করেন দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও মহাসচিব কাজী মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশিদ অভিযোগ করেন, দেশের মানুষ কষ্টে আছে, এ অবস্থায় সংসদের জাতীয় পার্টি কোনো ভূমিকা রাখতে পারছে না। একটা সর্বগ্রাসী অবস্থা সারা দেশে বিরাজমান, এটা চলতে পারে না। আজকে মানুষের কি হবে, সব থেকে বেশি কাজ হলো রাজনীতিবিদদের এটার বিরুদ্ধে কথা বলা, কিন্তু সংসদে যারা বিরোধী দল তারা এখন আর কোনো কথা বলে না। আগে যত লব্যজব্য করেছে আমি এখন দেখি যে তারা সব নিশ্চুপ হয়ে গেছে। পূর্বে মানুষে আমাদের বলতো জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল, এখন বলে যে এরা কৃতদাস। এ সময় ফরিদপুরের মধুখালীতে পিটুনিতে 2 ভাইয়ের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। পুলিশ যা করতেছে, 2 দিন পর পুলিশ বলবে যে গণপিটুনিতে মারা গেছে, একটা রিপোর্ট দিয়ে দেবে, কেউ খবর রাখবো না, আর একটা চাপা পড়ে যাবে। এইটা হতে পারে না। আমরা বলবো যে একটি নিরপেক্ষ, নির্দলীয় এবং হাইকোর্টের জাস্টিসদের নিয়ে একটি কমিটি করা। কেন এই ধরনের ঘটনা এই দেশে হবে? যারা এর সাথে জড়িত, যত সে এমপি সাহেবের লোক হোক, মন্ত্রী সাহেবের লোক হোক, সবাইকে আমরা চিনি, তাদের কঠোর বিচারে আওতা আনতে হবে। আর রওশন এরশাদের নেতৃত্বে জাপা আবারও ঘুরে দাঁড়াবে বলে দাবি করেন আবু হোসেন বাবলা। সারা দেশব্যাপী আমরা সাড়া পাচ্ছি এবং আমাদের প্রতিটি জেলায় অলরেডি কমিটি হয়ে গেছে, আমাদের কেন্দ্রীয় কমিটি হয়েছে, আরও কিছু আংশিক কমিটি ঘোষণা হয়েছে। আমার মনে হচ্ছে জনগণ এই মূল জাতীয় পার্টি বলতেই পল্লীবন্ধু এরশাদ রওশন নেতা। আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে নেতারা বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না, তবে কেউ নির্বাচন করতে চাইলে বাধা দিবে না তারা। গভীর শ্রদ্ধার সাথে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 10 কোটি টাকা লোপাটের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, ব্যবস্থাপক হারুন বিন সালাম ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ক্যাশিয়ার সুব্রত। পুলিশ জানায়, ঊর্ধ্বতন 5 কর্মকর্তা বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে আসেন অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায়। এ সময় 10,13,62,378 টাকার অনিয়ম নজরে আসে। পরে পুলিশকে জানালে অভিযুক্তদের আটক করা হয়। এ ঘটনায় সাথিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া তরুণ রনি বর্মনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। নাচুল ফায়ার স্টেশন ম্যানেজার জানান, তরুণকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। সব লোকবল ও প্রযুক্তি ব্যবহারের পরও জীবিত উদ্ধার সম্ভব হয়নি। নাচুল থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা 11টার দিকে নিজামপুরের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিত্যক্ত গভীর নলকূপের ঢাকনাবিহীন পাইপে পড়ে যায় মানসিক ভারসাম্যহীন তরুণ রনি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। খুচরা বাজারে বেড়েছে তেল ও মাছ মাংসের দাম, চাল সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত, ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছে মানুষ। তীব্র দাবদাহে পানির জন্য হাহাকার বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে না সুপেয় পানি। কোথাও খোঁজ মিললেও
লম্বা লাইনে দাঁড়িয়ে নিতে হয় সীমিত পরিমাণ পানি, তা দিয়েই কোনো রকমে চলে রোজকার নাওয়া খাওয়া। রাজধানীবাসীর পানি ভোগান্তি নিয়ে জান্নাতুল মোহনার রিপোর্ট। রাজধানীর পশ্চিম ভাসান থেকে ওয়াসার এ লাইনের পানি দুর্গন্ধময়। গেল কয়েক বছরেও এ অবস্থার পরিবর্তন হয়নি এখানে। বিশুদ্ধ পানির অভাবে এলাকায় যেন বেঁচে থাকাই দায়। তীব্র গরমের মাঝে এমন পানি পান করে এলাকাবাসী পানিবাহিত নানা রোগে ভুগছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই বলে অভিযোগ তাদের। গায়ে ঘামাসির মতন উঠে গেছে শরীরে। মানে এমন গুয়ের পানি আসে, গন্ধের জ্বালায় খাওয়া যায় না। গামে অস্থির হয়ে যায়, গামে গন্ধ ছুটে যায়, কারণ তাও গোসল করতে পারি না পানি লেগে। বলে আশ্বাস দেয় যে দিব, করে দেয় না। রাজধানীর মোহাম্মদপুর 31 নং ওয়ার্ডের চিত্র। একে তো তীব্র গরম, তার উপর নেই পানি। অতিষ্ঠ হয়ে রোজ সকালে লাইন ধরে এলাকার আলফালা জামে মসজিদ থেকে পানি নিতে হয় স্থানীয়দের। সেই 19 রমজান থেকে পানি সংকটে ভুগছেন এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেকে পানি ছাড়াই কাটিয়েছেন ঈদের দিন, আর এখন তীব্র দাবদাহে গোসল তো দূরের কথা, সুপেয় পানির হাহাকারে কাটছে তাদের জীবন। বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের চেয়ে ভারী বোতল টানছেন সকাল সন্ধ্যা। পানি নেই আর হাত ব্যথা করে, পরে এই জন্য বেঙ্গালি নিয়ে পানি ভরি। বুঝতে পারেন, সারাদিন কাজ করার পরে পানি নিলে কেমন কষ্ট হয়। প্রচুর মানুষ সকাল 6টা থেকে 2 রাত 11টা পর্যন্ত পানি দিয়ে কুলান জানা, পানি ভরেও কুলান জানা। চাল দেওয়া পানিটাও যে গাছে ধোয়ার জন্য রেখে দেয়, তরকারি ধোয়ার জন্য পানিটা আমি নষ্ট করি না। বিশুদ্ধ পানি পেতে চাইলে ওয়াসার প্রতি গাড়িকে দিতে হচ্ছে 600 থেকে 800 টাকা, আর এজন্য অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত। অর্ডার করেছিলাম 12:30টার দিকে, রাত্রি 1:30টার সময় পানি পেয়েছি। আমরা কিনে আনছি, সেখানেও গাড়ি একটা তো কিউ আছেই, যারা দিতে আসছে তাদের আবার টিপসেরও ব্যাপার এখানে রয়েছে। ছোট একটা গাড়ি দিচ্ছে 400 টাকা, সেটা আমার একবার চলছে, একবার উঠানো গেছে। এলাকাবাসীর দাবি, পাম্প ঠিক করার নামে নানা বাহানায় সময় পার করছে ওয়াসা। এনাদেরকে কমপ্লেনের পর কমপ্লেন করা হচ্ছে, এরা বলছে আচ্ছা দিচ্ছি, দেবো, হচ্ছে আমরা কাজ করছি, কাজ করছে তো করছে। এলাকাবাসীর এমন অভিযোগ শুনে আগামী সোমবারের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর। কোনো গাফলতি নাই, তবে এই পাম্প একটা নতুন করে বোরিং করতে একটু সময় লাগে। এটা আশা করি সোমবার দিন থেকে পানি মানুষ পাবে। এছাড়া গুলশান, নন্দীপাড়া, ইব্রাহিমপুর, মণিপুর, সোলমাইট, মাটিকাটা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে তীব্র পানির সংকট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর সুপ্রিম কোর্ট স্পোর্টস কমপ্লেক্স মরহুমার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া হয়। এতে অংশ নেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধান বিচারপতিদের অনেকে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম গেল 27 মার্চ মারা যান। খুচরা বাজারে কিছুটা বেড়েছে তেল, মাছ ও গরুর মাংসের দাম, তবে চাল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। নিম্ন আয়ের মানুষ বলছেন, আয় না বাড়লেও বেড়েছে ব্যয়, এজন্য ভোগান্তি বেড়েছে তাদের। মাজহারুল ইসলামের রিপোর্ট। পণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাজারে। বিক্রেতাদের দাবি, ঈদের পর তেল ছাড়া বাড়েনি আর কোনো পণ্যের দাম, তবে ক্রেতারা বলছেন গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পণ্যের দাম। বাজার তো সেই একই চলছে, হ্যাঁ, যা করার কথা ছিল তা হয়নি। আমরা তো খুবই হিমশিমের ভিতর আছি। সব কিছুর একটু দাম বেশি। লেবুর দামও বলতেছে একটু বেশি, 90 টাকা 80 টাকা ডজন চায়, 1 ডজনের। আমরা তো গরমে মানে তাপের দাপ হয়তো শেষ হয়ে যাচ্ছি, তার মধ্যে দাম শুনলে মনে হচ্ছে আরো গরম লেগে যাচ্ছে। স্বস্তি আছে সবজির বাজারে। দাম কমেছে প্রায় সব ধরনের সবজির। কমেছে ব্রয়লার মুরগির দামও, কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। তবে ঊর্ধ্বমুখী মাছ, কক মুরগি আর গরুর মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর কক মুরগি 20 টাকা বেড়ে 360 থেকে 380 টাকা। গরুর বাজার আগের থেকে অনেক চড়া, সেজন্য গরুর গোশতের দাম একটু বাড়তি। তো গরুর মাংসের দাম বেশি মনে হচ্ছে অনেক, যেটা আমরা কেনার মতো সাধ্য হচ্ছে না কি। এখন যে নদীর মাছগুলো আছে আগের থেকে কিছু পরিমাণ বেশি আছে, কারণ কি এখন নদীর নালা শুকিয়ে গেছে, আগের মতন নদীর মাছটা আসে না, এর জন্য এখন দাম কিছুটা বৃদ্ধি হয়েছে। দাম কিছুটা বাড়ছে। রুই মাছের কেজি মনে করেন কিনছিলাম আমি তখন এই 250 টাকা অথবা 280 টাকা দিয়ে, এখন ওই মাছে দেখা যাচ্ছে আমার কাছে 320 টাকা 350 টাকা চাচ্ছে।
স্থিতিশীল রয়েছে চালের বাজার। পুরাতন মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, তবে নতুন চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকায়। নতুন চালের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বাজারে। এখন বর্তমানে পুরান চালের দামটা আগে রেডি আছে, বিক্রি করতেছে, আর নতুন বাজার কিছু আছে 2-1 টাকা প্রতি কেজিতে কম দেখা যাচ্ছে। ঈদের পরে এখনো পুরান চাউলও আছে, তবে রেট আর বাড়েনি, এখন চালের দাম কমে গেছে। আর নতুন চাল আস্তে আস্তে আমদানি হতে আসছে, বাজারে কিছুটা আসছে, তো ওগুলো চালের দামও রেট একটু কমে গেছে। ঈদের পর থেমে গেছে সরকারের বাজার তদারকি ব্যবস্থা, যার প্রথম ধাক্কা তেলের বাজারে। ক্রেতাদের দাবি বাজার তদারকি বাড়ালে অস্থিরতা কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।